নমস্কার, ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, বিধানসভা কিন্তু খুব সিরিয়াস একটা জায়গা যেখানে আইন তৈরি হয়। আইনসভার বেসিক কাজটাই তো সেটা। তো আজকে বিধানসভায় কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা ছিল। আজকে আলোচনার কর্মসূচিতে ছিল গতকাল বাজেট পেশ হয়েছে সেটা নিয়ে আলোচনা, রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা, ইত্যাদি ইত্যাদি সিরিয়াস ব্যাপার ছিল। কিন্তু যেটা মুশকিল, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন একটা তো রঙ্গমঞ্চ হিসেবে আমরা ধরে নিতেই পারি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চটাকে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসে ভোট পরবর্তী সময়ে যা যা ঘটছে সেটা রঙ্গের থেকে তো কিছু কম নয়, এবং বিধানসভা হয়ে গিয়েছে সেই রঙ্গের ভরকেন্দ্র। কারণ বিরোধী তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল এবং মমতা অনুগত তৃণমূল বা কালীঘাট তৃণমূল এই একটা জায়গাতেই বোধহয় একে অপরের সাথে মুখোমুখি হয়, এবং যার দরুন তাদের মধ্যে ভীষণ ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে এবং বিভিন্ন ইস্যু ছাপিয়ে তাদের যে আভ্যন্তরীণ কোন্দল সেটাই সকলের সামনে প্রতিভাত হয়। আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং নতুন বিজেপি সরকার আসার পর তারা একটা ডিসিশন নিয়েছিলেন যে বিধানসভার ওপেন দেখানো হবে, টেলিকাস্ট হবে, অর্থাৎ সবাই বিধানসভার ভেতরে কি হচ্ছে দেখতে পারবে, এবং এটার জন্য একটা প্রশংসা তাদের প্রাপ্য। কারণ আমরাই তো তাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠাই, তারা তো মানুষের কথাই বলতে চান। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে খবর পাই, বিভিন্ন সময় অতীতে খবর পেয়েছি, বিধানসভা তাদের রাজনৈতিক মোক্ষ লাভের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিধানসভায় তো মানুষের কথা উঠবে, বিধানসভায় মানুষের জন্য আরও কী করে ভালো করা যায়, মানুষের জন্য কি ভালো কাজ কর্মসূচি গ্রহণ করা যায় সেই ব্যাপারে আলোচনা হবে। সরকার যদি কোনো ভুলচুক করে বিরোধীরা সেটা ধরিয়ে দেবে, এবং গোটা এজেন্ডাটাই থাকবে মানুষকে কি করে আরও ভালো সার্ভ করা যায় সেটাকে কেন্দ্র করে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা বিধানসভায় দেখেছি, এ ওকে ধরছে, একে পার্সোনাল অ্যাটাক করছে, ইত্যাদি ইত্যাদি দেখেছি। তো যার দরুন ওপেন যখন বিধানসভাটা আমরা সবাই দেখতে পারছি, তখন তার নিশ্চয়ই একটা সুবিধাজনক দিক রয়েছে। কারণ যারা এমএলএ রয়েছেন তারা জানেন যে আমরা যদি এখানে এমন কিছু করি যেটা অসভ্যতা হিসাবে সমাজে পরিগণিত হয়, সেটা আমার কেন্দ্রের লোকেরাও দেখবে, সারা রাজ্যের লোকেরাও দেখবে। সুতরাং তারা সবাই নিজেকে একটু সংযত করবেন এই আশা রাখি। তো আজকের বিধানসভায় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আবার ঝোড়ো ব্যাট করেছেন, আর কি একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। তার কিন্তু মেজাজের কোনো পরিবর্তন হয়নি। তিনি বিরোধী দলনেতা যখন ছিলেন তখন যেমন বাক্যবাণে এবং যুক্তিবাণে সরকারকে একদম অতিষ্ঠ করে তুলতেন বিধানসভায়, সেই ঝাঁজটা কিন্তু তার এখনও রয়েছে। ক্ষমতায় ফেরার সব পথ বন্ধ, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস আর কোনোদিন ক্ষমতায় ফিরতে পারবে না, এবং মনে করিয়ে দিয়েছেন যারা বিরোধী বেঞ্চে ছিলেন যে 2011 সালে তিনি সরকার গঠনের জন্য, তৃণমূল সরকার গঠনের জন্য রাস্তায় ছিলেন, সফল হয়েছিলেন। 2026 সালে তৃণমূল সরকার সরানোর জন্য তিনি রাস্তায় নেমেছিলেন, সেটাতেও তিনি সফল হয়েছেন। এছাড়া তিনি পুষ্পা, ফলতার যে পুষ্পা মডেল সেটাকে কটাক্ষ করেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তিনি কিন্তু দুর্নীতি নিয়ে অনেক শব্দ আজকে খরচ করেছেন। অর্থাৎ দুর্নীতি বিপক্ষে বা দুর্নীতিকে ফাঁস করবার জন্য, তৃণমূল আমলের দুর্নীতিগুলোর শেকড় উপড়ে ফেলার জন্য আমরা যে তৎপরতা দেখছি সেটা যে ভবিষ্যতেও চলবে সেটা বোঝা যাচ্ছে, কারণ তিনি তো পুলিশ মন্ত্রী। তিনি বলেছেন যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এখানে ফিকিকে এটা পরিচালনার জন্য 324 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়েছে। সেটা কিভাবে একজন মুখ্যমন্ত্রী বা একজন অর্থমন্ত্রী এত টাকা দিতে পারেন সেই বিষয়টা তদন্ত হওয়া দরকার তিনি বলেছেন। সব্যসাচী দত্ত এবং তার বান্ধবী বা কিছু একটা হবে, তার কাছ থেকে যে অনেক সোনা পাওয়া যাচ্ছে, কারোর কাছ থেকে কেজি ইউনিটে সোনা পাওয়া যাচ্ছে, কারোর কাছ থেকে গ্রাম ইউনিটে সোনা পাওয়া যাচ্ছে, তো সেই দুর্নীতির কথাও বলেছেন। তিনি কিন্তু আজকে আবার অভিষেক ব্যানার্জির প্রসঙ্গের অবতারণা করেছেন। তিনি বলেছেন যে বীরভূমের পাথর খাদান থেকে যে রাজস্ব, সেটা তৃণমূলের সময় 1 বছরে 60 কোটি টাকা আদায় হতো,
কিন্তু বিজেপি শাসনকালে 1 মাসে 83 কোটি টাকা তারা রাজস্ব আদায় করেছে। এতটা ডিফারেন্স কেন? অর্থাৎ কী লেভেলে দুর্নীতি হয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে। এবং তিনি বলেছেন এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে সেটা তিনি এনশিওর করবেন। এবং তিনি বলেছেন বাকি টাকাটা হয়তো ক্যামা স্ট্রিট হয়ে দুবাই চলে গেছে। অর্থাৎ তীর কার থেকে আমরা সবাই বুঝতে পারছি। এছাড়া তিনি পুশব্যাক নিয়ে কথা বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দেশে থাকতে দেওয়া হবে না। 10,000 জনকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও 1800 জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে আছে, সেটা ফর্মাল প্রসেসে আছে। এছাড়া তিনি আরও বলেছেন যে নারীদের ওপর যা নির্যাতন হয়েছে তৃণমূলের সময়, আরজি কোর্ট থেকে শুরু করে, তারপর কামদুনি থেকে শুরু করে বিভিন্ন সময় যে খবরগুলো হেডলাইন হলো, তিনি বলেছেন সবগুলো তদন্ত সম্পূর্ণ হবে এবং দোষী যেই হোক না কেন তাদের সাজা দেওয়া হবে। তো এই কথাগুলো তিনি বলেছেন। এছাড়াও তিনি নিজের প্রসঙ্গ টেনে এনেছেন, তার যে সংগ্রামের যে প্রসঙ্গ, স্বাভাবিকভাবেই অনেক তো উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিধানসভার ভেতর। তো তখন তিনি বলেছেন তার বিরুদ্ধে 102টা মামলা করা হয়েছিল এবং তাকে 5 বার সাসপেন্ড করেছিলেন প্রাক্তন স্পিকার। 11.5 মাস তাকে বাইরে রাখা হয়েছিল বিধানসভায়। অর্থাৎ তিনি যে অনেক কষ্ট করে সংগ্রামের মধ্য দিয়ে আজকে ক্ষমতায় এসেছেন সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর ভাষণ চলার সময় এই দুর্নীতি প্রসঙ্গে যখন তিনি বলছিলেন, তখন কুণাল ঘোষ, যিনি মমতা অনুগত তৃণমূলের একজন এই মুহূর্তে বিশ্বস্ত সেনাপতি, তিনি উঠে দাঁড়িয়ে কিছু কথা বলতে যান, যদিও সেটা প্রকরণের মধ্যে পড়ে না, সেটা ভায়োলেশন হিসেবেই পরিগণিত হতে পারত। কিন্তু শুভেন্দু অধিকারী ভদ্রতাবশত স্পিকারকে বলেন কুণাল ঘোষকে মাইক দেওয়ার জন্য, এবং কুণাল ঘোষ তখন স্পষ্ট ভাষায় বলেন যে আপনি যে দুর্নীতির বিরুদ্ধে এই কাজগুলো করছেন সেই জন্য আমি খুব খুশি এবং আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু যারা বিদ্রোহী তৃণমূলে গেছে, তৃণমূলের সাথে বা মমতা ব্যানার্জির সাথে দূরত্ব বাড়ানোর জন্য এবং নিজেদের দুর্নীতি থেকে, নিজেদের আইনের কাছ থেকে নিজেদের বাঁচানোর জন্য, তাদের যেন প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হয়। এবং যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী কিন্তু কুণাল ঘোষকে যেমন তার সময় বলতে দিয়েছে এবং কুণাল ঘোষের এই রিকোয়েস্ট বা অনুরোধের প্রেক্ষিতে তিনি কুণাল ঘোষকে আশ্বস্ত করেছেন যে বিদ্রোহী তৃণমূলেই থাক, মূল তৃণমূলেই থাক, যারা দোষী তাদের এগেনস্টে আপনারা লেটার দিন, সবগুলো ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং বাছবিচার না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই প্রসঙ্গেই তিনি বলেছেন এই বিধানসভা অধিবেশনের শেষ দিনে সম্পত্তি বাজেয়াপ্ত বিল আসতে চলেছে। অর্থাৎ কেউ যদি চুরি করে ভাবে যে আমি কয়েকদিন জেল থেকে বেরিয়ে যাব, যেটা আগে হতো সেটা এবার হবে না। সমপরিমাণ সম্পত্তি তাদের, যে পরিমাণ অর্থ তারা চুরি করেছেন সেই সমপরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করা হবে, এটাও তিনি বলেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে আরেকজন কিন্তু নজর কেড়েছে, অস্বীকার করবার জায়গা নেই, সেটা হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে অভাব অভিযোগ নানা রকম আমাদের সবারই অনেক কিছু আছে, কারণ তৃণমূল সরকারের বিভিন্ন খারাপ কাজগুলোকে তিনি যেভাবে ডিফেন্ড করতেন সেটা সঠিক বিবেকবান মানুষের প্রতিফলন বলে মনে হয় না। সে যাই হোক, আজকে তিনি যখন বক্তৃতা দিতে ওঠেন তখন তাকে চোর চোর বলে স্লোগান দেওয়া শুরু হতে পারে। শুধু যে বিজেপি দিয়েছে সেটা নয়, বিজেপির বেশি লোক দেয়নি, বিদ্রোহী তৃণমূলের বেশি অংশ কিন্তু কুণাল ঘোষকে চোর চোর বলেছে। কুণাল ঘোষও ছাড়বার পাত্র নয়। তিনি স্পিকারকে উদ্দিষ্ট করে বলেছেন যে আপনার জন্য একজন রেপ কেসে আর কি যে অ্যাকিউজ, সে বিরোধী দলনেতা হয়েছে। যখন মুখ্যমন্ত্রী বলছেন যে নারী, বা রাজ্যপাল বলছেন নারী নির্যাতনের ক্ষেত্রে 0 টলারেন্স দেখাবে সরকার, সেখানে বালুরঘাটে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল ঋতুব্রত ব্যানার্জির বিরুদ্ধে, যে একজন রেপ ভিকটিম অ্যাকিউজ করেছিল যে ঋতুব্রত ব্যানার্জি নাকি ইত্যাদি ইত্যাদি করেছেন, তো তাকে কি করে ওই পদে অভিষিক্ত করা হলো সেই বিষয়ে কিন্তু তিনি স্পিকারকে চ্যালেঞ্জ করেছেন। স্পিকারের সাথে তার একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। স্পিকার একসময় তাকে বেশ রূঢ়ভাবে বলেন যে আপনি কেন আজকে টপিকের বাইরে বেরোচ্ছেন, এবং তিনিও স্পিকারকে বলেন যে আপনি এভাবে কথা বলতে পারেন না।
তো কুণাল ঘোষ কিন্তু লড়ে গেছেন আজকে বিধানসভায়। তো মোটামুটি ভালোই লড়াই করেছে এবং শেষমেশ তিনি কৌরব পাণ্ডবের প্রসঙ্গর অবতারণা করেছেন, যে পাণ্ডবরাও 5 জন ছিল, তারাও এখন প্র্যাকটিক্যালি 5-6 জনই আছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ চলবে এবং তিনি মমতা ব্যানার্জির সাথেই রয়েছেন। ঋতব্রত ব্যানার্জিও কিছু কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন তারাই মূল তৃণমূল, অন্য কেউ মূল তৃণমূল না, তারাই আসল তৃণমূল। এবং তিনি বাজেটের কিছু সমালোচনা করেছেন যে বিনিয়োগে কিছু অস্পষ্টতা রয়েছে, কি করে এত বিনিয়োগ আসবে সেই বিষয়ে বাজেটে একটা দিশার অভাব আছে। ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে তিনি বলেছেন যে রাষ্ট্র যদি ক্ষমতা সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দেয় তবে ক্রনিক ক্যাপিটালিজমের যে ঝোঁক সেটা বাড়বে, সেটা তিনি বলেছেন। এবং সংখ্যালঘু বরাদ্দে কাটছাটের বিপক্ষেও তিনি বলেছেন। এটা বোঝাই গিয়েছিল, কারণ তাদেরই যে কোষাধ্যক্ষ হয়েছেন আর কি, আখরুজ্জামান, তিনি এর আগে বলেছিলেন যে সংখ্যালঘু বাজেট কমলো কেন। তো এই সমস্ত বিষয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু সব ছাপিয়ে গেছে দুই তৃণমূলের ঝগড়া। কুণাল ঘোষও বহুবার ঋতব্রত তৃণমূলকে কথা শুনেছে, আর ঋতব্রত তৃণমূল তো কুণাল ঘোষকে দেখলেই নানা রকম অ্যাটাক করেছে। তো সব মিলে কিন্তু বিধানসভার যে মূল বিষয় সেটাকে ছাপিয়ে তৃণমূলের যে আভ্যন্তরীণ কোন্দল সেটা কোথাও বেশি করে প্রকাশ্যে চলে আসছে, এবং সেটা আগামী দিনে আরও হয়তো প্রকাশ্যে আসবে। এখন দেখা যাক এই বিতর্ক কোথায় থামে। কারণ মমতা ব্যানার্জিও দেখলাম আজকে একটা জাতীয় কর্মসমিতি ঠিক করেছে চন্দ্রিমা ভট্টাচার্যকে সভাপতি করে, সেটাও নির্বাচন কমিশনের কাছে যাবে। আবার ঋতব্রত তৃণমূল নির্বাচন কমিশনের কাছে গতকাল কমিটি তৈরি করে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন কাদের মূল তৃণমূল হিসেবে মান্যতা দেয়, নাকি দুটো ডিফারেন্ট দল তৈরি হয় মহারাষ্ট্রের মতো, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তবে বিধানসভায় আমরা চাইব আরও বেশি করে মানুষের ম্যাটারগুলো নিয়ে আলোচনা হোক, বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, মানুষ যেগুলো আলোচিত হতে দেখলে কনফিডেন্স পাবে, মানুষ ভাববে যে বিধানসভায় আমাদের বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটা তাদের পক্ষে বেশি স্বস্তির ব্যাপার হবে। কারণ আমরা তো টিভি মিডিয়ায় এই আভ্যন্তরীণ কোন্দল হেনাতেনা দেখছি, বিধানসভাটা তো আইন প্রণয়নের জায়গা, কিছু কনস্ট্রাকটিভ আলোচনার জায়গা। এই অ্যালগোরিদমে যদি বিধানসভার আলোচনাগুলো থাকে তবে নিঃসন্দেহে সেটা মানুষের কাজে লাগবে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ছিল আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।